ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল অ্যান্ড শাইন। তো আজকে আমি আপনাদের সামনে একটি রোমাঞ্চকর ভৌতিক গল্প পরিবেশন করতে চলেছি। গল্পটি হলো নবনীতা দাসের লেখা অদ্ভুতুরে। শেষমেশ বৃষ্টিটা শুরু হলো। দুদিন ধরে শুধু মিথ্যে আশা জাগিয়ে আবার ফিরে যাচ্ছিল মেঘগুলো। তবে ভালোই হয়েছে আজ বৃষ্টিটা হয়ে। অফিসের এসির আবহাওয়ার ভিতরে থাকলে বৃষ্টির আমেজটা কি আর নেওয়া যেত? সন্ধে আগত প্রায়, যদিও মেঘের ঘনঘটায় ইতিমধ্যে দিনের আলো নিভিয়ে ফেলেছে। ছুটির দিন, আলস্য ভরা বৃষ্টিমাখা সন্ধে, আর কি চাই? বহুদিন বাদে এরকম একটা সন্ধে পাওয়া গেছে। তার উপর আজ আমি ফ্ল্যাটে একা। আজ অন্তত মাথায় একটা গল্পের প্লট নিয়ে আসতেই হবে যে করেই হোক। অনেক দিন শত চেষ্টা করেও কিছুতেই কিঞ্চিত মাত্র একটা ভাবনাও আসছিল না মাথায়। এদিকে ম্যাগাজিনের লেখাটাও দিন কয়েকের মধ্যে দিতে হবে। তাই এক কাপ কফি সহযোগে ডায়েরিটা নিয়ে বসে পড়লাম জমিয়ে। সমস্যাটা সেই একই জায়গায় গিয়েই দাঁড়ালো, ঠিক কি নিয়ে লিখবো। এই পরিবেশটা যদিও একটা ভুতুড়ে আবেশের দিকেই নিয়ে যাচ্ছে ভাবনা চিন্তাগুলোকে। তাছাড়া লিখতে বসলে আমার ওই ভূতেই বেশি ভয় পায়, প্রেম টেম ঠিক পায় না। ভূতের প্রতি টান আমার ছোট থেকেই, যদিও ভূতে ভয়ও পাই প্রচণ্ড। রাতে একা থাকতে হলে তো আজও বাইরের ঘরের আলো চালিয়ে শুতে হয়, নইলেই মনে হয় কেউ যেন আমার পাশেই শুয়ে আমার দিকে তাকিয়ে আছে। চোখ খুললেই বুঝি বা দেখতে পাবো, বা খাটের বাইরে পা চলে গেলেই মনে হয় কেউ বুঝি খাটের তল থেকে হাত বাইরে বের করে টেনে ধরলো পাটা। এইরকম নানা ভাবনা। কোনো রকমে যদি ঘুমিয়েও পড়ি, তবু প্রচণ্ড এক ভয়ের স্বপ্ন দেখে ধরপড়িয়ে ওঠাটা অবশ্যম্ভাবী। সে যাই হোক, ভুতুড়ে অভিজ্ঞতায় অভিজ্ঞ অনেক ব্যক্তির সাক্ষ্যই আছে আমার কাছে। কারণ সুযোগ পেলেই মা, বাবা, পিসি, দাদা, দিদি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নির্বিশেষে আমি ভূতের গল্প শুনতে চাই। আর প্রায় সকলের ঝুলিতেই একটা না একটা ভৌতিক অভিজ্ঞতার কাহিনী থেকেই থাকে। সে নিজের হোক বা আর কারো কাছে শোনাই হোক। তার মধ্যে কিছু মানুষ যে গাল গল্প দেয় না তা নয়, তবে বেশিরভাগই সত্য ঘটনা। ভূতটা সত্যি কিনা সন্দেহ থাকলেও ভয়টা নিঃসন্দেহেই সত্যি। যেমন আমার এক দাদা বিল্টুদা, সে যে কি ডান পিঠে ভয় ডরহীন সে না দেখলে বোঝানো সম্ভব নয়। মানে শুধু ভূতের বিষয় নয়, লৌকিক অলৌকিক সব বিষয়ে। সেদিন মামার বাড়ি গিয়ে এরকমই এক বৃষ্টি ভেজা সন্ধ্যেতে আড্ডা শুরু হলো। আমি অভ্যেসবশত টুক করে ভূতের ব্যাপারটা হই একটু তুলে দিলাম আলতো করে। তা বিল্টুদা তো প্রথমেই বলে দিল, ওসব ভূতের গল্প টল্প আমি জানি না ভাই, বিশ্বাসও করি না, যত রাজ্যের বুজরুকি। শোন, মাঝরাতে ধুধু মাঠের পাশে এক শ্মশানে একা রাত কাটিয়েছি বেড ধরে। আমাদের গ্রামের ওই পুরনো বিশাল বাড়িতেও একা রাতে থেকেছি প্রায় এক সপ্তাহ। কোনোদিন গাটা শিউরেও ওঠেনি। আমি বললাম, সে তুমি নাই ভয় পেতে পারো, তারা তোমাকে দেখা দেয়নি তাই ভয় পাওনি। দেখা দিলে বুঝতাম যে তুমি কতটা সাহস দেখাতে। যেই না বলা সে লাফিয়ে উঠল, তাই যদি হয় তবে আমার একটা ঘটনা শোন। তখন এইচএস দেব। সেই সময় আমরা প্রায় এই বারাসাত থেকে জগুলির দিকে 4-5 জন বন্ধুরা মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম বিকেল হলে। এই তো পিকলুও যেত। কিরে পিকলু বল? পিকলু দাও ছিল সেদিন আড্ডায়। সে সম্মতি দিল, বলল, আরে ভাই সেদিনকার কথা বলছিস, সে এক কাণ্ড বটে, আজও কোনোদিনও ব্যাখ্যা দিতে পারি না। বিল্টুদা আবার শুরু করলো, তা ওই রাস্তায় ময়নার রাস্তাটার আগে একটা কাঁচা রাস্তা মাঠের দিকে ঢুকে গেছে। তা 4 কিলোমিটারের বা তার বেশি হবে রাস্তাটা। NH34 এরই এক প্রান্ত থেকে শুরু হয় আর এক প্রান্তেতে গিয়ে ওঠে, মানে শর্টকাট আর কি। এই রাস্তাটা নিয়ে আমাদের সকলেরই অনেক কৌতূহল ছিল সারা জীবন। কারণ সারা দিন ওই রাস্তাটা সকালে ব্যবহার করলেও সন্ধ্যের পর ওদিকে কেউ ভিড়তো না। সবাই বলতো ওই রাস্তায় যেই যায় তারই নাকি সে রাতে আর বাড়ি ফেরা হয় না। পরদিন তাকে পাওয়াও যেত অচৈতন্য
বা দুই একবার তো মৃত অবস্থাতেও। বিশ্বাস করতাম কিনা জানি না, কিন্তু ওই রাস্তায় যেতামও না, কারণ সন্ধ্যের আগেই ফিরে যেতাম সাধারণ লোকালয়ের দিকে, নয়তো বাড়িতে ঠ্যাঙাবে। কিন্তু সেদিন কি হলো, আমরা জাতীয় সড়ক ধরে কতটা যে চলে গেছি গল্প করতে করতে খেয়াল নেই। আলো প্রায় নিভু নিভু তখন খেয়াল হলো, এই রে অনেকটা চলে এসেছি তো। এখন মেন রোড ধরে খুব জোরে সাইকেল চালিয়ে গেলেও রাত 8টা তো কম করে বাজবেই বাড়ি ঢুকতে। তার উপর শীতের সময়, অন্ধকার হলে আর হয়তো মিনিট 10। বাড়িতে আজ খুন হয়ে যেতে হবে অত রাতে ঢুকলে। খুব জোরে পা চালাতে থাকলাম, মাথায় প্রচণ্ড ভয় মিশ্রিত উদ্বেগ নিয়ে। আজ আর রক্ষে নেই। হঠাৎ ওই কাঁচা রাস্তাটা চোখে পড়ল। আমি বললাম, ভাই শর্টকাটটা নে, অন্তত 6:30টার মধ্যে ঢুকতে পারবো। একজন আঁতকে উঠে বলল, পাগল নাকি, ওই রাস্তায় গল্প ভালো না, ওসব ভূতটুতের নিয়ে ছেলে খেলা নয়। কে শোনে কার কথা? আমি ইতিমধ্যে সাইকেল নামিয়ে নিয়েছি কাঁচা রাস্তায়। বাকিরাও নিরুপায় হয়ে চলল আমার পিছন পিছন। আমরা 4 জন ছিলাম সেদিন 3টে সাইকেলে। সুজয় বসেছিল সন্তুর পিছনে। প্রথমে বাকিরা একটু ভয় ভয় পেলেও আমরা এতটাই গল্পে মত্ত হয়ে গেলাম যে ওসব মাথা থেকে চলে গেল। এভাবে কতটা গেছি জানি না। হঠাৎ খেয়াল হলো আমি প্যাডেলিং করতে প্রচণ্ড শক্তি দিতে হচ্ছে। রীতিমতো ঘেমে গিয়েছি আমি। আমার স্বাস্থ্য এতটাই ফিট, তখন আরও ফিট ছিল। নিয়মিত ফুটবল খেলার ছোটাছুটি করার অভ্যেস ছিল যে, তাই যত পথই সাইকেলিং করি না কেন এরকম কষ্ট হওয়ার কথা নয়। তবে হলো কি, মনে হচ্ছে যেন 3-4 জন একসাথে আমার সাইকেলের পিছনে বসে আছে, কিন্তু আমি তো কাউকেই পিছনে বসাইনি আজ। কেমন যেন একটা অস্বস্তি হতে শুরু করলো। আমি পিকলুকে কথাটা বলতেই ওর চোখ মুখ কেমন ফ্যাকাশে সাদা হয়ে গেল। শুধু বলল, ভাই যত তাড়াতাড়ি সম্ভব পা চালা, কোনো দিকে তাকাস না। আমি মিথ্যে বলবো না, তবে এক অজানা ভয়ে আমাকে পেয়ে বসলো। গা হাত পা কেমন একটা নিস্তেজ হয়ে যাচ্ছিল। তবু যত শক্তি আছে সবটা দিয়ে প্রাণপণে সাইকেল চালাতে শুরু করলাম। এমন সময় পিকলু বলল, ও কি, তোর সাইকেলের সামনের চাকা অমন উঠে আসছে কেন? আমি ওকে কিভাবে তখন বোঝাই, আমারও যেন মনে হচ্ছে কেউ আমার সাইকেলটাকে পিছন দিকে টেনে ধরে রাখতে চাইছে। এমন সময় এক ঝলক আলো এসে পড়ল আমাদের মুখে। সামনের রাস্তায় একটা গাড়ির হেডলাইটের আলো। আমরা প্রায় পৌঁছে গেছি মেন রোডে। সাথে সাথে সেই অসম ভার আমার সাইকেলের ক্যারিয়ার থেকে যেন হঠাৎ চলে গেল। খুব জোরে চালাচ্ছিলাম তাই সাইকেলটা লাফিয়ে উঠল। কোনো রকমে পাকা রাস্তায় উঠে তীর বেগে বাড়ি ফিরলাম। বাড়ি এসে যা দেখলাম তা আজও তোকে দেখাতে পারবো আমার বাড়িতে গেলে। আমার সাইকেলের ক্যারিয়ারের উপর দুদিকের লোহার রডে 2টো কাউর 2 হাতের বুড়ো আঙ্গুলের চাপে গর্তের মতো ঢুকে গেছে। বড্ড খিদে পেয়ে গেল লিখতে লিখতে। যা বৃষ্টি, বাইরে বেরিয়ে কিছু কিনে আনাও মুশকিল। আর এরকম বর্ষার দিনে একটু মুখরোচক না হলে কি আর চলে? আমার আবার বৃষ্টির দিনে মাঝে মাঝে পিৎজার খিদে পায়। আর কি, অর্ডার করেই দিই, খুব জোর 8 ঘন্টা নেবে আসতে। ফোন চলে এসছে ডোমিনোজ থেকে, আবার নিচে যেতে হবে। এটা আমাদের নিয়ম, ফ্ল্যাটে অপরিচিত কাউকে উঠতে দেওয়া যাবে না। সিঁড়ির লাইটটার যে কি হয়, মাঝে মধ্যেই কেটে যায়। অন্ধকারেই নামতে হবে। সেই অনেকক্ষণ হলো তো আমি সিঁড়ি দিয়ে নামা শুরু করেছিলাম, খেয়ালই নেই এখনো নিচে পৌঁছলাম না কেন। সিঁড়িটা যেন শেষই হচ্ছে না। আমি আরো তাড়াতাড়ি নামতে লাগলাম। কি আশ্চর্য, থাকি তো 3 তলায়, এইটুকুনি নামতে এত সময় লাগে নাকি? রেলিং দিয়ে একবার নিচের দিকে তাকালাম। হ্যাঁ, 1 তলার গ্রিলটা চোখে পড়ছে আবছা আলোয়। মানে আমি 2 তলায়। এতক্ষণে 1টা তলা নামলাম। আরও তাড়াহুড়ো করে নামতে শুরু করলাম। এই বাঁকটা ঘুরলেই মেন গেটটা পাবো, কিন্তু কই দরজাটা? আমি আবার রেলিং দিয়ে ঝুঁকে নিচটা দেখলাম। এ কি, আমি তো এখনো 2 তলাতেই। এবার কেমন একটা অজানা ভয় আমাকে পেয়ে বসলো।
কিছুই মাথায় আসছে না, কোনো হিসেব মিলছে না যেন। আমি একবার উপরের দিকে উঠতে থাকলাম, এর উপর তলাতেই তো আমার ফ্ল্যাটটা, কিন্তু কই ওটা খুঁজে পাচ্ছি না তো। দোতলার ফ্ল্যাটটা আজীবন বন্ধ থাকে, জানি না কী কারণে কোনোদিনও কোনো ভাড়া আসে না। তবে সেই ফ্ল্যাটে যে কাউকে ডাকবো তারও উপায় নেই। আমি দিক বিদিক শূন্য হয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে লাগলাম, না উপরে উঠতে পারছি না নিচে নামতে। ঠিক এই সময় হঠাৎ নিচ থেকে গেট খোলার আওয়াজ পেলাম, কেউ একটা সিঁড়ি দিয়ে উঠে আসছে। যাক, বাঁচা গেল, কাউকে তো পাওয়া গেল। রেলিংয়ে ঝুঁকে দেখলাম আবছা আলোয় ক্যাপ পরা একটা ছেলে উঠে আসছে হাতে। মনে হলো পিৎজার বাক্স, কিন্তু আমি তো ডেলিভারির ছেলেটিকে আমার ফ্ল্যাট নাম্বারটা বলিনি, সে কিভাবে জানলো? আর নিচে তো তালা মারা থাকে সর্বক্ষণ, সে খুললই বা কেমন করে? আমি আরও আড়ষ্ট হয়ে পড়লাম, আমার যেন হাত পা আর নড়ছে না। এদিকে পায়ের আওয়াজটা ক্রমশ উপরে উঠে আসছে। আমি খুব জোরে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলার স্বর বেরোচ্ছে না। এ কি? ছেলেটা আমার দুহাত নিচে এসে দাঁড়ালো, ধীরে ধীরে উপরের দিকে তাকাচ্ছে সে, চোখগুলো যেন ধিক ধিক করে জ্বলছে। হঠাৎ আমার কানের পাশে কেউ যেন বলে উঠল, ম্যাডাম, ইয়োর পিৎজা ইজ হিয়ার। ফোনের রিংটোনের আওয়াজে ধরফড়িয়ে উঠলাম। উফ, তবে স্বপ্ন দেখছিলাম এতক্ষণ? আমি নিজের ঘরেই, ডায়েরিটা খোলা সামনেই। কখন ঘুমিয়ে পড়েছিলাম লিখতে লিখতে কে জানে। এই হচ্ছে সমস্যা, ভূতের কথা লেখাও চাই, আবার সেই নিয়ে ভাবতে গিয়ে প্রাণ ওষ্ঠাগত। ফোনটা ধরলাম, ওপার থেকে আওয়াজ এলো, ম্যাডাম, আপনার অর্ডারটা ডেলিভারি করতে না পারায় খুব দুঃখিত। আসলে বৃষ্টিতে কোনো ওয়ার্কার বেরোতে পারছে না, প্লিজ কিছু মনে করবেন না, আপনার অর্ডারটা ক্যান্সেল করা হলো। আমরা এখনই আপনার অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড করে দিচ্ছি। সত্যিই তো, এই যা বৃষ্টি আর বাজ পড়ছে, বাইরে কারো পক্ষেই বেরোনো সম্ভব না। ইটস ওকে বলে ফোনটা রাখতে গিয়ে আমার ফ্ল্যাটের দরজার দিকে চোখ পড়ল। হঠাৎ বুকটা ছ্যাঁত করে উঠল। দরজাটা খোলা, দরজার ঠিক বাইরেই একটা বাক্স পড়ে, উপরে লেখা ডোমিনোস পিৎজা। আজকের গল্পটা এতটাই ছিল। যদি আপনাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এরকম রহস্যজনক গল্প নিয়ে। শুভরাত্রি।